হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আজকের ভিডিওটা আবার রান্নাঘর থেকেই শুরু করছি। তো আজকে ভেবেছি ভেন্ডির তরকারি করব। তো তার জন্য এখানে ভেন্ডিটা নুন, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি কড়াই সমেতই একেবারে গ্যাসে বসিয়ে দিলাম। আর তারপর ভেবেছি আজকে পুঁই পাতার বড়া করব। অনেক দিন পুঁই পাতার বড়া খাওয়া হয় না, ওই জন্য পুঁই পাতাটা একটু অল্প মতো ছিল, তো সেইটা দিয়ে বড়া করে নেব। তো তার জন্য আমি প্রথমে বেসন, হলুদ, নুন আর দিয়েছিলাম চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে কিন্তু পুঁই শাকটা বেশ মচমচে হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে পুঁই পাতার বড়াটা করার জন্য কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, মানে পুরোটাই ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এই যে পুঁই পাতার একটা রস বেরোয়, তো সেইটাতেই কিন্তু এটা নরম হয়ে যাবে, তো তাই জন্য এরকমভাবেই রেখে দিয়েছিলাম। তো এটাতেই আমার পুঁই পাতাটা একদম ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। আর এদিকে ভেন্ডির জন্য মশলা করছিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে আজকে ভেন্ডির তরকারিটা হবে। আর কদিন ধরে যা গরম পড়েছে তা তো আর বলার মতো নয়। কালকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মানে মেঘ করেছিল বলে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, মানে রান্না করতে অত কষ্ট হয়নি। আজকে রোদ উঠেছে, আবার গরম, মানে এত কষ্ট হচ্ছে রান্না করতে, একদমই ভালো লাগছে না। তো তাই জন্য রান্না করতে করতে ভাবলাম আগে একটু গ্লুকন্ডির জল খেয়ে নিই, কারণ এত উইক লাগছে। রান্নাঘরে তো প্রচণ্ড গরম, তো ওই জন্য আগে এসছি গ্লুকন্ডিটা খেয়ে নেবো, তারপর আবার যাবো রান্না করতে। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে আমরা যারা ফেসবুকে ভিডিও দিই, এখানে কিন্তু সবারই রিচ আপ ডাউন করে, আমারও করছে, কিন্তু কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। মানে যখন রিচটা কমছে, অনেকটাই কমে যাচ্ছে, তো এই রিচটা কিভাবে বাড়ানো যাবে, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমার ভীষণ সুবিধা হয়। কারণ আমি বুঝতে পারছি না কেন দিন দিন রিচটা কমে যাচ্ছে, কি করলে বাড়বে বা কি করতে হবে। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো আমার পুঁই পাতাটা একদম নরম হয়ে গেছে, এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। ওই যে মেখে রেখেছিলাম পুঁই পাতাটা, তাতেই কিন্তু নরম হয়ে গেছে। পুঁই পাতার বড়াটা করে নিয়ে আমি চলে গেছিলাম স্নানে। স্নান করে উঠে ঠাকুর দিতে বসেছি। আর দেখো এটা আমার সিংহাসন, ভীষণ প্রিয় একটা জিনিস এটা আমার। এটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে সারপ্রাইজ গিফট হিসেবে পেয়েছি। কিভাবে পেলাম না পেলাম সেই গল্পটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই সিংহাসনটা আমার এত ভালো লাগে, কারণ এটা প্রথম দেখাতেই আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো। বিয়ের পরে আমার কোনো সিংহাসন ছিল না, তখন আমি জল চৌকি পেতেই ঠাকুর পুজো দিতাম। তো তারপর যখন এই সিংহাসনটা আমি পাই, তখন মানে আমার আনন্দের শেষ ছিল না। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এরকম রাধাকৃষ্ণের মূর্তি সিংহাসনে রেখে পুজো করব। ফাইনালি সেটা করতে পেরেছি, মানে এর থেকে আনন্দের আমার মনে হয় কিছু হয় না। এখন 4:15 মতো বাজে, এই যে ঘড়িতে আমরা বেরোবো। তো সুইটি এখানে শুয়ে আছে, তো ওকে রেখে যাবো আম বাগানে। আগের দিন গেছিলাম আম বাগানে, তো দেখলাম যে একটা লোক আর কি আম নিয়ে বসেছে, অনেক আম নিয়ে বসেছে। তো ওখানগুলো গাছ পাকা আম, হিমসাগর কিনা জানি না, গাছ পাকা আম রয়েছে। তো সেদিন এত বৃষ্টি হচ্ছিল যে আর নিতেই পারিনি আম, তো তাই জন্য ভেবেছি আজকে আম নেব। দেখা যাক লোকটা বসে কিনা আজকে, যদি বসে তাহলে আম নিতে পারবো। তো চলো আম বাগানে গিয়ে আবার দেখা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি আমবাগান যাওয়ার জন্য। আর এই রাস্তাটা দেখো অসাধারণ, মানে মন প্রাণ জুড়িয়ে যাবে, এত সুন্দর রাস্তাটা। আর এই যে সাইডে যত গাছ দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু কাজু গাছ, মানে তোমার চোখ যত দূর যাবে শুধু কাজু গাছ আর কাজু গাছ। আর এই বাঁ সাইডের যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ারা গাছ, মানে এগুলো ছোট্ট ছোট্ট কলমের পেয়ারা গাছ। আরও আগিয়ে গেলে ছোট কাঁঠাল গাছ, এইগুলো কিন্তু দেখা যায়। আর এরপরেই আমবাগান শুরু হয়। ভীষণ সুন্দর জায়গা। আমার মনে হয় কারোর যদি মন খারাপ থাকে বা আপসেট থাকে খুব বেশি, তাহলে এই জায়গায় এলে কিন্তু এমনিই মন ভালো হয়ে যাবে। আর দেখো এইগুলোও কাজু গাছ, আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, মানে দূর দূরান্ত পর্যন্ত শুধু কাজু গাছ আর কাজু গাছ, কোনো কিন্তু ফাঁক দেখা যাচ্ছে না। কেজি নিলেও 100 টাকাই লাগবে। 80 টাকা করে 5 কেজি যদি নেন, তাহলে কত হবে? 60 টাকা করে? তাহলে 90 টাকা করে হবে। তো 5 কেজি নিলে তো 60 টাকা করে দেওয়া দরকার। ওইটা কিলো 100 টাকাই লাগবে। আচ্ছা, কি জানো বললে? এটা গোলাপ খাস না? গোলাপ খাস, আর এটা হিমসাগর। এই যে সামনে আম বাগানের যত গাছ আছে, এটা পুরো হিমসাগর আমের বাগান। দেখতে পাচ্ছ কত বড় বাগানটা, পুরো হিমসাগর আম।
এই যত গাছ আছে সমস্ত হিমসাগর, মানে যাদের কাছ থেকে আম নিলাম তারাই আর কি বলছে যে এটা হিমসাগর আমের গাছ। মানে এইটা কিন্তু বিশাল একটা পাওয়া, মানে এই গাছ থেকে পেড়ে আম নেওয়া, বা মানে গাছ থেকে পেড়ে যারা আম বিক্রি করে একদম তুমি খাঁটিটা পাচ্ছ, মানে কোনো রকম কার্বাইড দিয়ে পাকানো নয়, কিছু নয়, একদম গাছ পাকা আম। দেখতে পাচ্ছ কত বড় জায়গা হচ্ছে পুরো হিমসাগর আমের গাছ। তো আম কেনা তো হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফিরছি। কিন্তু সত্যি বলছি বাড়ি ফেরার একটুও ইচ্ছে ছিল না, এত সুন্দর এই জায়গাটা, মানে ছেড়ে যেতে ইচ্ছেই করে না। মনে হয় ঘন্টার পর ঘন্টা সময় ওখানেই কাটিয়ে দিই। আর এখানে হচ্ছে আম বাগান থেকে ঘুরে আসার পর একটু দাঁড়িয়েছিলাম চিকেন নেবো বলে একটা জায়গায়, সেখানেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখতে পেলাম। দেখো ওরা কি সুন্দর নিজেদের মধ্যে খেলা করছে। আর ওইদিকে আরও একটা ছিল, সে আবার মুখে করে কি যেন একটা এনেছে, তো এনে ওদের মতো খেলা করছে। খুব ইচ্ছা করছিল তিনটেকেই বাড়ি নিয়ে যাই, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার তো উপায় নেই, আমাদের সুইটি আছে, ওদেরকে দেখি চেঁচামেচি শুরু করে দেবে, তো নিয়ে কি আর লাভ নেই, ওরা নিজেদের মতোই থাক। তো আমরা এখানে বাড়ি চলে এসেছি। আর সুইটি কিন্তু অনেকক্ষণ একা ছিল, মানে এদিক ওদিক করে আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় তো গেছেই। আর ও যেহেতু একদম একা থাকতে পারে না, তো দেখো আমাদের দেখেই কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে। মানে ওর একটাই বক্তব্য যে ওকে ছেড়ে আমরা কেন যাব। অনেকক্ষণ ধরে বোঝানোর পর ও কিন্তু একটু শান্ত হয়েছে। ওকে বললাম যে আমরা বেশি কোথাও যাইনি, এখানেই ছিলাম, তোমার জন্য খাবার আনতে গেছিলাম, এইসব বলার পর কিন্তু একটু শান্ত হয়েছে। আর এখানে এসে একটুখানি চা বানাচ্ছিলাম। আজকে আমার চা খাওয়ার মতো খুব একটা ইচ্ছে ছিল না, তো ওই জন্য টুকাইয়ের জন্যই চা বানিয়ে দিচ্ছিলাম। ও বললো যে একটু হালকা পাতলা করে একটু দুধ চা বানিয়ে দিতে, তো সেইটাই বানাচ্ছিলাম। আর আমি ভেবেছি যে আমগুলো কিনে এনেছি সেইটা আমি আগে টেস্ট করে দেখবো যে আমগুলো কেমন হয়েছে, মানে কতটা মিষ্টি। ওরা যে বলেছে গাছ পাকা আম, সেটা আদৌ সত্যি গাছ পাকা আম কিনা সেটাই আমার টেস্ট করে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল। আর আমার যেহেতু মানে আম ভীষণ ফেভারিট, যত ফল আছে তার মধ্যে কিন্তু আম সবথেকে আমার বেশি ভালো লাগে। আগের বছর হায়েস্ট যে 20 কেজি আম বাড়িতে আনা হয়েছিল, এই বছর সবে 5 কেজি আম কেনা হয়েছে। দেখা যাক এরপর আর কতটা আসে। মানে আম বাড়িতে কিন্তু প্রত্যেক দিন আমাদের থাকা চাই। তো আম কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মানে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, তাই ঝটপট আর কি বাড়ি চলে এসেছি বৃষ্টি নামার আগে। কালকে একবার বেরিয়েছিলাম, তখন পুরো ভিজে ভিজে বাড়ি আসতে হয়েছিল, তাই আজকে যাতে না ভিজতে হয় ওই জন্য তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছি, নাহলে আবার বৃষ্টি নামলে পুরো কালকের মতো ভিজে ভিজে আসতে হবে। এই যে আম 2 কিলো মতো নিয়েছি, একদম গাছ পাকা হিমসাগর বলছে, মানে বললো যে এগুলো একদম গাছ পাকা হিমসাগর, কোনো কার্বাইড দিয়ে পাকানো নয়। তো দেখা যাক যে কেমন হয়, হচ্ছে একটা কেটে খেয়ে দেখবো কেমন। বেশ কিন্তু টাইট আমগুলো, পুরো একদম টাইট রয়েছে, মনে হচ্ছে মানে সবে গাছ থেকে আর কি পেরেছে। তো 2 কিলো মতো নিয়েছি, যদি ভালো হয় তখন আবার গিয়ে নেব। এখানে অবশ্য একটু দাম বেশি, মানে গাছ থেকে পেরে বিক্রি হচ্ছে, তারপরেও দাম অনেক বেশি। আমাদের স্মার্ট বাজারে কিন্তু দামটা অনেকটাই কম ছিল, এখানে দামটা একটু বেশি আছে। কিন্তু বেশি হলেও কোনো অসুবিধা নেই, যদি আম ভালো হয় তাহলে আবার গিয়ে 4-5 কিলো নেওয়া যাবে। তখন কেটে দেখি আমটা মানে ভালো না খারাপ, মানে মিষ্টিটা কতটা রয়েছে। আমগুলো প্লাস্টিক থেকে বার করে আমি ঝুড়ির মধ্যে রাখছিলাম, কারণ এই ঝুড়ি সমেত হচ্ছে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কি হয়, অনেক দিন পর্যন্ত কিন্তু এই আমগুলো ভালো থাকে, মানে টাইট থাকে, নষ্ট হয় না, বেশ অনেক দিন রেখে রেখে খাওয়া যায়। আর বললামই এখানে আমের দাম একটু বেশি ছিল, ওরা গাছ থেকে পেরে বিক্রি করছে, তাও কিন্তু আমের দাম এত বেশি, জানি না কেন। হয়তো হচ্ছে গাছ থেকে পাড়ছে, পাকা একদম গাছ পাকা আম, তাই জন্য হতে পারে। আর আমার মনে হয় যে গাছ পাকা আম যদি হয়, আর আমের টেস্ট যদি সত্যিই ভালো হয়, তাহলে 2 পয়সা বেশি দিয়ে খেতে কিন্তু ক্ষতি নেই। আর তোমরা কারা কারা আমার মতো আম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, মানে আম দেখলে নিজেকে জাস্ট কন্ট্রোলই করতে পারি না, মনে হয় কতক্ষণে আমটা কেটে খাবো। তো এই যে আম কেটে নিয়েছি, এবার হচ্ছে খেয়ে দেখার পালা আমগুলো কেমন, ভালো না খারাপ, মানে কতটা মিষ্টি রয়েছে না রয়েছে সেটাই হচ্ছে দেখার পালা এবার। বেশ ভালো আমগুলো, মানে বাজারে যে আম রয়েছে তার থেকে টেস্ট কিন্তু ভালো। মিষ্টি রয়েছে আমটা, বেশ ভালো মিষ্টি রয়েছে।
আম তো খাওয়া হয়ে গেল। আমগুলো কিন্তু সত্যিই ভীষণ ভালো ছিল খেতে, একদম গাছ পাকা হিমসাগর আম যেরকম হয় সেরকমই কিন্তু ছিল, বেশ ভালো ছিল, একদম মিষ্টি ছিল আমগুলো। এই 2 পয়সা বেশি দিয়ে যে আমটা কিনেছি তাতে কিন্তু লস হয়নি, ঠকিনি, মানে একদম ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিসটাই পেয়েছি। তো বেশ ভালো ছিল আমটা। আর এদিকে আমি আমকে টুকার জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছিলাম, সন্ধ্যের টিফিন। তো ও বললো যে একটুখানি পাউরুটির মধ্যে ডিম দিয়ে করে দিতে, একটু স্যান্ডউইচ টাইপের। ওই জন্য আমি পাউরুটির মধ্যে একটু ডিম সিদ্ধ দিয়ে ওই একটু নুন দিয়ে ওটাই আর কি হচ্ছে ওকে দিয়ে দিলাম। তো ও বললো বেশি কিছুভাবে খাবে না, এরকম সিম্পলভাবেই খাবে, তো সেটাই ওকে করে দিয়ে। তো টুকার টিফিনটা করে দিয়েছি, এখন এই 6:30 মতো বাজে। এবার হচ্ছে আমি এক্সারসাইজ করব, মানে আধ ঘন্টা থেকে 40 মিনিট আর কি এক্সারসাইজটা করার পর বাকি যা কাজ আছে করব। রাতের খাবার বানাতে হবে। তো এখন আগে এক্সারসাইজটা করিনি, কারণ সকালবেলা এখন একদম টাইম হয় না। ওই জন্য হচ্ছে ঠিক করেছি এবার থেকে বিকেলবেলা এক্সারসাইজ করব। তো ওই জন্য এখন এক্সারসাইজটা করে নিয়ে তারপরে হচ্ছে রাতে যা খাবার বানানোর আছে সেইগুলো বানাবো। প্রত্যেকদিন এক্সারসাইজ করা এটা কিন্তু যে শরীরের পক্ষে কতটা ভালো সেটা তো আমরা সবাই জানি। আগে হচ্ছে আমি খুব একটা রেগুলারিটি মেনটেন করতে পারতাম না, মানে একদিন করতাম, আবার 2-3 দিন গ্যাপ হয়ে যেত, আবার 1-2 দিন করতাম, এই করে করে গ্যাপ হয়ে যেত। তো এখন চেষ্টা করি একটু যাতে রোজ করতে পারি, বেশি না হোক অন্তত আধ ঘন্টা তো একদম করতেই পারি, তার জন্য হচ্ছে চেষ্টা করি। আর এখানে হচ্ছে আমি যে এক্সারসাইজগুলো করছিলাম সেগুলো হচ্ছে আমার যেহেতু পিরিয়ডসে প্রচণ্ড ব্যথা হয় পেটে, মানে আমি একদিন পুরো উঠতে পারি না, তো তাই জন্যই এই এক্সারসাইজগুলো করছি। আর সত্যি বলছি এই এক্সারসাইজগুলো করে কিন্তু আমি ভীষণ আরাম পেয়েছি, মানে এখন তো পেটে ব্যথা বোঝাই যায় না। তো তোমাদের যাদের প্রচণ্ড আর কি এই ক্র্যাম্প হয় পিরিয়ডসের সময়, তোমরা কিন্তু অবশ্যই করতে পারো এই এক্সারসাইজগুলো, ভীষণ ভালো কাজ পাবে। আর এই বাটারফ্লাই যে এক্সারসাইজটা এটা কিন্তু মানে পিরিয়ডস ক্র্যাম্পের জন্য ভীষণই ভালো। আর এখানে এক্সারসাইজ করার পর আমি একটুখানি ডিমের পোচ বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যেবেলা টিফিন হিসেবে সেরকম কিছু খাইনি, তো এই ডিমের পোচটাই খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে সন্ধ্যের টিফিন। আর রাতে একেবারে হচ্ছে ডিনার করে নেব। এখানে ডিনারের জন্য আজকে ভেবেছি একটুখানি গার্লিক চিকেন বানাবো। প্যানের মধ্যে আমি প্রথমে বাটার দিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এই চিকেনগুলো হচ্ছে দিয়ে নিচ্ছিলাম। চিকেনগুলো কিন্তু আমি প্রথমে আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে চাইলে গোলমরিচও দেওয়া যায়, কিন্তু আমার গোলমরিচটা যেহেতু শেষ হয়ে গেছিলো তাই আমি আর গোলমরিচ দিইনি। আদা রসুন আর নুন দিয়ে এটা ম্যারিনেট করতে রেখেছিলাম ওই আধা ঘন্টা মতো। তারপরে হচ্ছে এই বাটারের মধ্যে এপিট ওপিট করে এই চিকেনটাকে হচ্ছে একটু ভেজে নিতে হবে। আর যেহেতু এটা গার্লিক চিকেন তাই জন্য এর মধ্যে কিন্তু গার্লিক দিতেই হবে, মানে একটু ছোটো ছোটো রসুন কুচো দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর হচ্ছে এই প্যানের মধ্যে আমি চিকেনটা তুলে নেওয়ার পর দিয়েছিলাম হচ্ছে এই বাটারটা, আরেকবার দেওয়ার পর রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু অল্প করে ভেজে নেব, আর তারপর হচ্ছে যে চিকেনটা ভেজে নিয়েছি সেটা আবার দিয়ে দেবো। এই চিকেনটা দিয়ে কিন্তু 20 মিনিট রাখলেই চিকেনটা একদম রেডি হয়ে যায়, খুব একটা সময় লাগে না। মানে তোমাদের কাছে যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু এই চিকেনটা অনায়াসে বানাতে পারো। এটা কিন্তু সকালের ব্রেকফাস্টেও খাওয়া যায়, যারা মানে আর কি সকালে চিকেন খেতে পারো তারা কিন্তু ব্রেকফাস্টেও এটা খেতে পারো, বেশ ভালো লাগে খেতে। তো আমার গার্লিক চিকেন দেখো মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো বাই, আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।